স্টুডেন্টস, শুভ সন্ধ্যা। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আলোচনা করব ক্লাস অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের কিছু কোশ্চেন। সেই যেই কোশ্চেনগুলো খুব বিশেষ গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতন প্রত্যেকটা স্কুলেরই। তা সেই বিষয়ে আলোচনা করব, সেই কয়েকটা কোশ্চেন। এবং ইতিহাস যেহেতু একটা ঘটনার ধারাবাহিক একটা বিবরণ, অতীতের ঘটনা ধারাবাহিক বিবরণ, সেই জন্য সেই কিছু কিছু যে ঘটনা যেগুলো সপ্তম অধ্যায়ে একদম ধারাবাহিকভাবে গল্প আকারে তোমাদের বোঝানো সম্ভব, সেই কোশ্চেনগুলি পরপর তোমাদের বইতেই আছে এবং সেই ধারাবাহিকভাবেই আজকে আলোচনা করো। কী আলোচনা করছি আজকে গল্পের আকারে দেখে নাও। প্রথম কোশ্চেন হচ্ছে যে ভারতীয়দের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করবো আমরা। সেকেন্ড কোশ্চেন হচ্ছে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইনটা কী জিনিস। থার্ড কোশ্চেন হচ্ছে রাওলাট আইন। এবং 4 নম্বর যেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এবং 5 নম্বর হচ্ছে চৌরচি হত্যাকাণ্ড। সেই এই 5টা কোশ্চেন আজকে ধারাবাহিক আলোচনা করবো গল্পের আকারে। কোনো প্রশ্ন উত্তর মুখস্থ করতে হবে না, শুধুমাত্র আমার এই গল্পটা যেটা বলছি সেটা একটু গল্পটা ধারাবাহিকভাবে একটু মনে রাখার চেষ্টা করো। দেখবে বাড়িতে একবার রিডিং করলে গল্পটা মনে থাকবে। প্রথম যে কোশ্চেনটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ভারতীয়দের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। আচ্ছা, এই প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল কবে? হয়েছিল হচ্ছে 1914 সালে, চলেছিল 1918 সাল পর্যন্ত। তাহলে এই প্রথম বিশ্বযুদ্ধ কার মধ্যে হয়েছিল, কোন কোন দেশের মধ্যে হয়েছিল সেটাকে জানতে হবে। সেটা আমাদের যে টেক্সচুয়াল বইতে সেটা ঠিকভাবে দেওয়া নেই। তাহলে তোমাদের বইতে 9-এর বইতে আবার দেওয়া আছে। তাই প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল দুটি শক্তিধর সংগঠনের ভিতরে, একটা ত্রিশক্তি মৈত্রী, একটা ত্রিশক্তি আতাতের মধ্যে। ত্রিশক্তি মৈত্রীতে কারা ছিল? একদিকে ছিল জার্মানি, ইতালি আর অস্ট্রিয়া, এরা হচ্ছে ত্রিশক্তি মৈত্রীতে। আরেকদিকে ত্রিশক্তি আতাত বা ট্রিপল অ্যালায়েন্স বলা হয় যেটাকে, সেটা তোমার ছিল হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। এই দুটো শক্তিধর সংগঠন তারা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাহলে এই প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু ভারতকে পাচ্ছি না আমরা প্রত্যক্ষভাবে, কিন্তু ভারত আছে কিভাবে? ওই যে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া যে একটা সংগঠন, সেই সংগঠনের ভিতরে এক অন্যতম সদস্য ছিল ইংল্যান্ড। সেই ইংল্যান্ড তখন ভারতবর্ষে ইংল্যান্ড উপনিবেশ ছিল। তাহলে ভারতীয়রা কিন্তু প্রত্যক্ষভাবে না হয় পরোক্ষভাবে কিন্তু যে আন্দোলনে যুক্ত ছিল। তাহলে এই প্রথম বিশ্বযুদ্ধের উপরে মানে ভারতীয়দের উপরে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবটা কি, যে ভারতীয়রা কিভাবে প্রথম বিশ্বে জড়িয়ে পড়েছিল। যখন প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ড বলেছিল ভারতীয় নেতৃবৃন্দকে যে তোমরা আমাকে বিশ্বযুদ্ধে আমাদেরকে সেনা দিয়ে, অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে সাহায্য করো। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন শেষ হবে তখন আমরা তোমাদের স্বশাসনের বিষয়টা আমরা ভেবে দেখবো। যাই হোক, তখন ভারতীয় নেতৃবৃন্দ, বিশেষ করে জাতীয় কংগ্রেস বলছিল তাই হোক, যেহেতু জাতীয় ইংল্যান্ড বলছে তারা মেনে। তো ভারতীয়রা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ডকে সাহায্য করেছে, কিন্তু যখন প্রথম বিশ্ব শেষ হয়ে যায় তখন ইংল্যান্ড কিন্তু ভারতের কথা দাবি মেনে নেয় না। ঠিক আছে? ফলে এই যে প্রথম বিশ্বযুদ্ধটা, এই প্রথম বিশ্বযুদ্ধের উপর কি প্রভাব পড়েছিল ভারতীয়দের উপরে? এই প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় প্রচুর সেনা মারা গেছিল। প্রথম বিশ্বযুদ্ধে প্রচুর খাদ্য অর্থ সম্পদ, ভারতের অর্থ সম্পদ চলে গেছে ইংল্যান্ডে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতীয় খাদ্য সম্পদ সব ইংল্যান্ড চলে যাওয়ার পর সেই সঙ্গে সঙ্গে কি গেছে? অস্ত্রশস্ত্র গেছে। ফলে কি হয়েছে? ভারতীয় কিন্তু অর্থনীতি ভেঙে পড়েছে, কৃষি সম্পদের অবস্থা তোমার হচ্ছে উৎপাদন কমে গেছে, বেকারত্ব বেড়ে গেছে। এইভাবে কিন্তু ভারতীয়দের উপর কিন্তু প্রথম যে প্রভাবটা পড়েছিল। এইটা হচ্ছে গেল প্রথম যে কোশ্চেনটা বললাম, সেই কোশ্চেনটা। আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট কোশ্চেন আসি, সেটা হচ্ছে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন। এই মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইনটা কি তাহলে জানতে হবে। এই যে ভারতীয় যে উপনিবেশ, ভারতীয় যে উপনিবেশে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয়দের বিষয়ে যে দেখাশোনা করবে, বা যে খবর টবর নেবে, বা ভারতীয়রা কিভাবে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা কিভাবে শাসন করবে, এগুলো দেখাশোনার জন্য ইংল্যান্ডের যে ব্রিটিশ পার্লামেন্টে একজন সচিব ছিলেন, যেটা বর্তমান সময় আমাদের আইএস অফিসের সমতুল্য। সে সচিব ছিল মন্টেগু। এবং চেমস্ফোর্ড কে ছিলেন? চেমস্ফোর্ড ছিলেন সেই সময় ভারতবর্ষের একজন গভর্নর। এবং এই যে প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা, ভারতীয়রা যখন দেখলো যে ব্রিটিশ সরকার আমাদের কথা মতো, দাবি দেওয়ার মতো আমাদের পূরণ করেনি, সেই সময় ব্রিটিশ পার্লামেন্ট কি করলে এই মন্টেগু এবং চেমস্ফোর্ডের মাধ্যমে ভারতীয়দের যত আশা আকাঙ্ক্ষা এগুলো মেটানোর জন্য তাদেরকে পাঠালেন, যাতে করে ভারতীয়রা খেপে না যায় ব্রিটিশ বিরোধীভাবে। ঠিক আছে? এই জন্য কি করলেন, এই 1919 সালে এই মন্টেগু ও চেমস্ফোর্ড এরা মিলে ভারতবর্ষের সার্বিক উন্নয়নের জন্য একটা নতুন আইন চালু করলেন, যেটাকে বলা হচ্ছে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন। প্রকৃতপক্ষে আইনটা ছিল আই ওয়াশের মতো, অর্থাৎ ভারতীয়দের শুধুমাত্র বুঝিয়ে রাখার জন্য। যাই হোক, এটা গেল হচ্ছে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন। আচ্ছা, নেক্সট চলে আসছি আমরা হচ্ছে রাওলাট আইন। এই যে ওই সময় যখন ব্রিটিশ সরকার যখন ভারতীয় দাবি দাওয়া পূরণ করছে না, তখন ভারতবর্ষের বিপ্লবী কার্যকলাপ সক্রিয় হয়ে ওঠে। এবং ব্রিটিশ পার্লামেন্ট দেখলো যে এই ব্রিটিশ কার্যকলাপটাকে, মানে বিপ্লবী কার্যকলাপটাকে দমন করতে হয়। দমন করতে না পারলে কিন্তু ভারতবর্ষে ব্রিটিশ শাসনের পরে একটা আঘাত আসতে পারে। এবং ভারতীয় বিপ্লববাদকে ধ্বংস করার জন্য কিন্তু, এবং ভারতীয় জাতীয় আন্দোলনকে তোমার ধ্বংস করার জন্য বা দমন করার জন্য এই কি করলেন, সিডনি রাওলাটকে পাঠালেন ভারতবর্ষে। এই রাওলাটের নির্দেশে একটা আইন তৈরি হলো। সে আইনকে বলা হচ্ছে কি রাওলাট আইন। এটা 1919 সালে হয়েছিল। তো সেই রাওলাট আইনে কি বলা হলো? সেই রাওলাটে বলা হলো যে যে কোনো ভারতীয়কে সন্দেহের বশে
বা সন্দেহভাজন মনে হলে, যদি সেই সন্দেহভাজন বলতে কিরকম, সে ব্রিটিশ সরকার যদি মনে করে এই ব্যক্তিটা বা এই ভারতীয়টা এরা কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে করতে পারে বা ব্রিটিশের ধ্বংস করতে পারে, এরকম সন্দেহভাজন যে কোনো ভারতীয়কে তারা তোমার গ্রেপ্তার করতে পারবে বিনা পরোয়ানায়। যে কোনো মানে বিনা পরোয়ানায় অ্যারেস্ট গ্রেপ্তার করতে পারবে এবং বিনা পরোয়ানায় সেই সন্দেহভাজন ব্যক্তির বাড়ি তল্লাশি চালাতে পারবে। আর কি, আর হচ্ছে গিয়ে তোমার সন্দেহভাজন যে ব্যক্তি তাকে বিনা বিচারে তাকে কারাদণ্ড রাখতে পারবে এবং তার বিচারের যে বিচারটা যে তার সাজা হবে সেই বিচারের সাজার বিরুদ্ধে কোনো আপিল করতে সে পারবে না। এই হচ্ছে কুখ্যাত রাওলাট আইন। এবং এই যে কুখ্যাত রাওলাট আইনের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের উদ্যোগে এবং গান্ধীজির নেতৃত্বে এই রাওলাট আইনের বিরুদ্ধে যে সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছে তাকে বলা রাওলাট সত্যাগ্রহ আন্দোলন। গান্ধীজির নেতৃত্বে এই কুখ্যাত রাওলাট আইনের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল। ঠিক আছে, এ হচ্ছে রাওলাট আইন। এবার এই রাওলাট আইনের সঙ্গে আরেকটা প্রশ্ন সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে কি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। সেটা কি জিনিস? এই যে কুখ্যাত রাওলাট আইনের প্রতিবাদে যখন সারা দেশ যখন তোলপাড় চলছিল, সত্যাগ্রহ প্রতিবাদ আন্দোলন করছিল, তখন আমাদের পাঞ্জাবের অমৃতসর বলে জায়গা আছে, সেই অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ একটা জায়গা আছে। সেই জালিয়ানওয়ালাবাগের জায়গাতে আন্দোলনকারীরা, নিরস্ত্র আন্দোলনকারীরা একটা সভাগৃহে তারা আলোচনার জন্য উপস্থিত হয়েছিল। সেই সভাগৃহটাকে ব্রিটিশ সরকারের যে পুলিশ প্রতিনিধি জেনারেল ও ডায়ার এর নির্দেশ কি করা হলো, সেই সভাগৃহের চারপাশে তোমার পুলিশ ঘেরাও করে সেই সভাগৃহের দরজা বাইরে আটকে দিয়ে এলোপাথারি গুলি চালানো হলো। এই এলোপাথারি গুলি চালানোতে প্রায় 1200 জন ভারতীয় নরনারী মারা গেলেন, তার মধ্যে শিশু ছিলেন প্রচুর এবং প্রায় 24,000 থেকে 25,000 নরনারী কিন্তু আহত হলেন। কিন্তু সরকারি রিপোর্ট তা বলে না, আরো কম বলে। এই ঘটনাকে বলা হচ্ছে কি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। যখনই এই হত্যাকাণ্ড ঘটানো হলো, তখন এই জালিয়ানওয়ালাবাগের যে জায়গার পাশে ছিল একটা পাতকুয়ো, সেই কুয়োতে সেই বডিগুলো, মৃতদেহগুলোকে, রক্তাক্ত মৃতদেহগুলোকে ওই কুয়োর মধ্যে ফেলে দেওয়া হলো। এই ঘটনা যখন সারা দেশ তোলপাড়, গান্ধীজি ছুটে আসলেন সেই অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে এসে তিনি মর্মাহত হলেন। তিনি এতটাই মানে ব্রিটিশ সরকার ক্ষিপ্ত হয়ে গেলেন, ঠিক আছে, যে বললেন যে ব্রিটিশ সরকারকে আর সংশোধন করা সম্ভব নয়, তাদের আর কোনো সহযোগিতা আমরা করব না। এবং এর বিরুদ্ধে তিনি শুরু করলেন কি 1920 সালে অসহযোগ আন্দোলন। অসহযোগ অর্থাৎ সহযোগিতা না করা, এই আন্দোলন তিনি চালু করলেন। এবং এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকারের প্রদত্ত যে নাইট উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন, তিনি সেটা ত্যাগ করে দিলেন। যে সরকার, যে দেশ আমার দেশের নরনারী হত্যা করতে দ্বিধাবোধ করে না, সেই দেশের আমার সর্বোচ্চ সম্মান উপাধি আমার প্রয়োজন নেই, তখন তিনি প্রত্যাখ্যান করলেন। এই হচ্ছে আমাদের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হলো। এবার এই যে এই পরবর্তী প্রশ্ন যেটা আছে আমরা চৌরুচির হত্যাকাণ্ড, ঠিক আছে, বা চৌরুচির ঘটনাটা কি? এই যে জালিয়ান হত্যাকাণ্ড যে ঘটলো, এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশব্যাপী জাতীয় কংগ্রেসের নেতৃত্বে গান্ধীজির সহযোগিতায় কি শুরু হলো? অসহযোগ আন্দোলন। অর্থাৎ ব্রিটিশ সরকার কোনোভাবে সহযোগিতা করবো না। এবং এই আন্দোলনটা যখন চলছিল, তখন উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরুচির একটা অঞ্চল আছে। সেই অঞ্চল দিয়ে মানুষ যখন তারা এই অসহযোগ আন্দোলনের সপক্ষে যখন মিছিল করছিলেন, সেই মিছিলটা যখন এই চৌরুচিরা থানার সামনে যাচ্ছিল, তখন পুলিশ তাদেরকে বাধা দেয়। যখনই বাধা দিল, সেই বাধা দেওয়ার ফলে সেই মিছিলে যারা মিছিল করছিল তারা কিন্তু কি করলো, সেই চৌরুচিরা থানাটাকে ঘেরাও করে ফেললেন, ঘেরাও করে তা আগুন লাগিয়ে দিলেন। এই আগুন লাগানোর ফলে কি হলো, প্রায় 22 জন পুলিশ কর্মী মারা যায়। এই ঘটনাকে বলা হয় চৌরুচির হত্যাকাণ্ড। যখনই গান্ধী জানতে পারলেন যে ঘটনা ঘটেছে, তখন তিনি অনুভব করলেন যে এবং প্রকাশ করলেন তিনি যে এই আন্দোলন আর অহিংস পথে নেই, এই আন্দোলনের ভিতরে হিংসা ঢুকে গেছে। তাই তিনি এই আন্দোলনটাকে উইথড্র করে নিলেন, অর্থাৎ আন্দোলনকে বন্ধ করে দিলেন। যদি পরবর্তীকালে গান্ধীজির সিদ্ধান্তকে জাতীয় কংগ্রেসের অনেক নেতৃবৃন্দ বলেছেন এটা হঠকারী সিদ্ধান্তে জাতীয় আন্দোলন একটা স্থিমিত হয়ে যাবে বা অনেকটা রুদ্ধ হয়ে গেল। এই হচ্ছে আমাদের চৌরুচির হত্যাকাণ্ড। ঠিক আছে, এই যে ঘটনাগুলো বললাম, এই ঘটনাগুলো হচ্ছে একদম ধারাবাহিক পরপর ঘটনা। এই গল্প আকার তুমি যদি পড়ো, তাহলে তুমি দেখবে আরো সহজভাবে তুমি এটা মাথায় নিতে পারছো। ঠিক আছে, আজ তবে এইটুকুই বললাম। কার কেমন ক্লাস লেগেছে কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবে। ঠিক আছে, চলো ভালো থেকো, শুভরাত্রি।